হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। ইমনকে কিছু বলতে না দিয়েই হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে নীরু। হঠাৎ দাঁড়িয়ে গিয়ে স্থির দৃষ্টিতে পরের দিকে তাকিয়ে বলে, একে তো চিনতে পারলাম না আঙ্কেল। কে এই মেয়ে? এর পরিচয় কি? নীরুর কথার জবাবে রাবেয়া বলে, ওর নাম পরি, আমার বান্ধবীর মেয়ে। এখান থেকে পড়াশোনা করবে। ও, ইমনকে নিয়ে বাইরে গাড়িতে উঠে পড়ে নীরু। ড্রাইভারকে বলে বেরিয়ে যায় গাড়ি নিয়ে। ইমনের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে সবকিছুই অবলোকন করে পরি। একসময় তার দৃষ্টির বাইরে চলে যায় গাড়িটা। চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে থুতনিতে এসে জমা হয়। হাতের উপর টুপ করে একটা ফোঁটা জল পড়ে। চোখ দুটো ঝাপসা হয়ে আসতে থাকে। বুকের ভেতর যেন কেউ সূচ দিয়ে আঘাত করে যায়। আচমকা ফোনের শব্দে খানিকটা চমকে ওঠে। হাতের উল্টো পিঠে চোখ মুছে রিসিভ করে ফোনটা। ওপাশ থেকে তৎক্ষণাৎ একজন বলে ওঠে, দোস্ত, তুই কি একটু হসপিটালে আসতে পারবি? হসপিটালে কেন? আমার বড় অপুর বাচ্চা হয়েছে, কিন্তু অবস্থা খুব ক্রিটিক্যাল। ডাক্তার বলেছে খুব শীঘ্রই 2 ব্যাগ ও নেগেটিভ রক্ত লাগবে, আর তোর তো ও নেগেটিভ। প্লিজ দোস্ত, হেল্প কর। ঠিক আছে, তুই হসপিটালের ঠিকানা সেন্ড কর, আমি যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছে যাব। ফোন কেটে রুমে গিয়ে কোনো মতে রেডি হয়ে নেয় পরি। ফোনে টুম করে শব্দ হয়। মেসেজ চলে এসেছে। রাইসার দেয়া হসপিটালের ঠিকানা অনুযায়ী পৌঁছে যায় পরি। কেবিনের বাইরে পরীকে দেখে এগিয়ে আসে রাইসা। কিছুটা ব্যস্ত হয়ে পরি বলে, কত নম্বর কেবিন আছে আপু? সামনের কেবিনটাতেই আছে। তুই এসেছিস, খুব ভালো হয়েছে। 1 ব্যাগ রক্ত ম্যানেজ হয়েছে, আরো 1 ব্যাগ লাগবে। কোনো চিন্তা করিস না, আমি রক্ত দিব। ভেতরে চল। রাইসাকে নিয়ে কেবিনের ভেতরে চলে যায় পরি। রক্ত দিয়ে হসপিটাল থেকে বেরুতে বেরুতে দুপুর হয়ে যায়। রাইসা পরির সাথে বাইরে এসে বলে, দোস্ত, আমাকে এখন হসপিটালে থাকতে হবে, তাই তোর সাথে যেতে পারবো না। তুই আমার ভাইয়ার সাথে যা, ওকে বাসায় পৌঁছে দিবি। তার কোনো প্রয়োজন হবে না, আমি একাই যেতে পারবো। আরে কিছু হবে না, আমি ভাইয়াকে বলেছি তোর কথা। বাইরে গাড়ি নিয়ে তোর জন্য অপেক্ষা করছে। রাইসার জোরাজুরিতে হসপিটালের বাইরে আসতেই কালো ব্লেজার পর একটা ছেলে এগিয়ে আসে। ভ্রু কুচকে জিজ্ঞেস করে, পড়ি। আপনি রাইসার বড় ভাই? হ্যাঁ, আমি আজাদ রহমান। রাইসা আমার ছোট বোন, আর তুমি যেহেতু ওর বান্ধবী, তাই তুমিও আমার ছোট বোনের মতোই। গাড়িতে উঠো, তোমাকে বাসায় পৌঁছে দিই। 2 পা এগিয়ে গাড়িতে উঠে পড়ে পরি। মৃদু হেসে আজাদ বলে, রাইসা কিন্তু আমার আপন বোন না, আমরা দুজন চাচাতো ভাই বোন। ও তোমার কি শরীর খারাপ করছে? না, সেরকম কিছু না। আসলে আমি একটু বেশি কথা বলি তো, তাই কেউ চুপচাপ থাকলে মনে হয় অস্বাভাবিক কিছু হয়েছে। অবশ্য আমার এই অভ্যেসটা হয়েছে তোমার ভাবির কাছ থেকে। সে অনেক বেশি কথা বলে। আপনি বিবাহিত? হ্যাঁ, আমার নিজের একটা মেয়েও আছে, এবার ক্লাস 2-তে পড়ে। তোমাকে বাসায় পৌঁছে দিয়ে ওর স্কুলে যাব, সেখান থেকে ওকে নিয়ে আবার বাসায় ফিরতে হবে। পরির কিছু বলার আগেই আবার আজাদ বলে ওঠে, তুমি কিছু মনে না করলে আমরা কোথাও বসে খেতে পারি। আসলে দুপুর হয়ে গেছে তো। কিন্তু আপনার মেয়ের স্কুল যদি এর মধ্যে ছুটি হয়ে যায়? ওর স্কুল তো অনেক আগেই ছুটি হয়েছে। এখন ওর টিচাররা প্রাইভেট পড়াচ্ছে, আর প্রাইভেট শেষ হতে আরো 1 ঘন্টার মতো দেরি আছে। ততক্ষণে কিছু খেয়ে তোমাকে বাসায় পৌঁছে দিতে পারবো। কিছুক্ষণ ভেবে পরি বলে, ঠিক আছে, চলুন। তবে আমি কিছু খাবো না, আপনাকে একাই খেতে হবে। আগে তো চলো, তারপর দেখা যাবে। গাড়িটা একটা রেস্টুরেন্টের সামনে থামিয়ে ভেতরে চলে যায় দুজন। ওয়েটারকে ডেকে পছন্দের কিছু খাবার অর্ডার করে আজাদ। না করা সত্ত্বেও আজাদের জোরাজুরিতে অল্প খেলে হয় পরীকে। লোকটাকে খুব ভালোই মনে হচ্ছে পরীর কাছে। খাবার খেয়ে বিল পেমেন্ট করতে উঠে যায় আজাদ। পরী রেস্টুরেন্টের বাইরে এসে দাঁড়াতেই সামনে তাকিয়ে চোখ আটকে যায়। সরু চোখে তাকিয়ে দেখে নীরু ইমনের হাত ধরে রেস্টুরেন্টটার দিকে আসছে। হঠাৎ ইমনের চোখে চোখ পড়ে। থমকে দাঁড়িয়ে যায় ইমন। কৌতূহলী দৃষ্টিতে তাকায় পরীর দিকে। ভেতর থেকে আজাদ বেরিয়ে পরীর পাশে এসে দাঁড়ায়। ব্যস্ত ভঙ্গিতে বলে, পড়ি, চলো, অনেক দেরি। চোখ রাঙিয়ে পরীর দিকে তাকায় ইমন। পরী কিছু না বলে এড়িয়ে যায় তাকে। পাশ থেকে নীরু বলে, ওই মেয়েকে তোমাদের বাসায় দেখলাম না সকালে? তোমার মায়ের বান্ধবীর মেয়ে মেবি। কিন্তু মেয়েটার সাথে এই ছেলেটাকে বয়ফ্রেন্ড নাকি? ভিতরে ভিতরে রাগে ফুঁসতে থাকে ইমন। ইচ্ছে করছে এক্ষুনি পরীর সামনে গিয়ে কালে থাপ্পড় বসিয়ে দিতে।
কিছুটা অবাক হয়ে নীরু জিজ্ঞেস করে। কি ভাবছো এভাবে? চোখের পলক ফেলে ডানে বামে তাকায় ইমন। মৃদু হেসে ছোট্ট করে বলে, কিছু না, আমাকে বাসায় যেতে হবে। এক্ষুনি বাসায় যাবে? লাঞ্চ রাউন্ড তো করিনি। আপনি ইচ্ছে হলে করুন, আমি আসছি। ঘুরে চলে যেতে থাকে ইমন। পেছন থেকে দৌড়ে এসে নীরু বলে, চাবি তো আমার কাছে, আমাকে রেখে চলে যাচ্ছ? কিছুটা বিরক্ত ভঙ্গিতে ইমন বলে। আমি এখন আপনার গাড়িতে যাব না, রিক্সা করে বাসায় ফিরবো। চোখের দিকে তাকিয়ে নীরু বলে, তোমার হঠাৎ করে কি হয়েছে বলো তো? ওই মেয়েটাকে দেখার পর থেকে মনে হচ্ছে তোমার ভেতর অনেক অস্থিরতা ভর করেছে। দেখুন মিস নীরুলতা চৌধুরী, আমার পার্সোনাল বিষয়ে জানার কোনো রাইটস আপনার নেই। আপনার বিয়ে শপিং করার কথা ছিল, করেছেন, ব্যাস। আমার কোনো বিষয়ে আক্স করার কোনো অধিকার আপনার নেই, তো আপনাকে উত্তর দিতেও আমি বাধ্য নয়। নীরুর সামনে থেকে চলে যায় ইমন। ইমনের কথায় যতটা না আঘাত পেয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছে। হঠাৎ তার এরকম বিহেভিয়ার কারণ খুঁজে পাচ্ছে না নীরু। বাসার নিচে এসে রিকশার ভাড়া মিটিয়ে ভেতরে আসে ইমন। সিঁড়ি ভেঙে দ্রুত পায়ে একেবারে পরীর রুমের সামনে চলে আসে। শাড়ির আঁচল ঠিক করতে করতে বাইরে আসছিল পরী। তখনই দরজায় দাঁড়ানো ইমনকে দেখে থেমে যায়। রাগী চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে পেছন ফিরতে থাকে, কিন্তু শেষমেশ রক্ষা পায় না। এগিয়ে এসে হাত দুটো ধরে দেয়ালে ঠেসে ধরে ইমন। চোখ রাঙিয়ে বলে ওঠে, এই কতজন জেলে যেতে তোর সম্পর্ক? হ্যাঁ, কতজনকে নিজের প্রেমে জেলে ফাঁসিয়েছিস? চোখ মেলে তাকায় পড়ি। খানিকটা জল এসে জমা হয় চোখের কোণে। হাত দুটো চেপে ধরায় হালকা ব্যথা করতে থাকে। শুকনো গলায় উত্তর দেয়, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার হাত ব্যথা করছে। আরো কাছে চলে যায় ইমন। শক্ত করে চেপে ধরে থাকে। কণ্ঠের উষ্ণতা নিয়ে বলে, খুব খারাপ লাগছে না? আমি হাত ধরেছি বলে খারাপ লাগছে তোর? আর অন্যরা যখন ধরে তখন তো খুব ভালো লাগে। প্লিজ স্টপ ইট। আপনাকে ভালোবাসি বলে যা খুশি তাই বলতে পারেন না। তাছাড়া আপনি যা দেখেছেন সব মিথ্যে। কোনটা মিথ্যে? যেটা আমি নিজের চোখে দেখেছি সেটা? হ্যাঁ সেটা। আপনি যা দেখেছেন ভুল দেখেছেন। ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক ছাড়া একজন অপরিচিত ব্যক্তির সাথে কেউ খেতে যায়, গাড়ি করে ড্রপ করে দিয়ে যায় বাসায়? বুকে সাহস জুগিয়ে সরু চোখে তাকিয়ে পরি বলে, আপনি তো আমাকে ভালোবাসেন না, নিজের স্ত্রী হিসেবে মানেন না। তাহলে কেন আপনি সব জিজ্ঞেস করছেন? কেউ যদি আমাকে বাসায় ড্রপ করেও দেয় তাতে আপনার কি? মুখটা পরীর মুখের কাছে নেয় ইমন। ভারী নিঃশ্বাস এসে লাগে পরীর মুখে। গলাটা শুকিয়ে আসতে থাকে। ফিসফিসিয়ে ইমন বলে, আমার অনেক কিছু। কেন? কারণ আমি। থেমে যায় ইমন। বাকিটুকু আর বের হয় না মুখ দিয়ে। কোথায় যেন একটা বাধা কাজ করে। হাত ছেড়ে মুক্ত করে দেয় পরীকে। হনহনিয়ে চলে আসে নিজের রুমে। বিছানায় ধূপ করে বসে যায়। হুঁশ ফেরে তার। নিজের ওপর যেন এতক্ষণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। গায়ের জামাটা খুলে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তোয়ালেতে মুখটা মুছে হঠাৎ থমকে দাঁড়ায়। মনে ভেসে ওঠে পরীর লাল হয়ে যাওয়া হাতটার কথা। এক ফালি মেঘ এসে জমা হয় মরে। খানিকটা বিষণ্ণতা ভর করে। দরজা খুলে হুট করে ঢুকে পড়ে পরীর রুমে। বিছানায় মুখ গুজে কাঁদছে পরী। কি বলে ডাকবে বুঝতে পারে না ইমন। আশ্চর্য হয়ে যাচ্ছে। নিজের স্ত্রীকে ডাকার জন্য ভাষা খুঁজে পাচ্ছে না। গলাটা ঝেড়ে আস্তে করে বলে, পরি। চমকে উঠে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় পরী। চোখটা মুছে বিছানা থেকে উঠে দাঁড়ায় মেঝেতে। নিচু স্বরে বলে, আরো কিছু বলার আছে? দৃষ্টিটা পরীর ডান হাতের উপর দেয় ইমন। কিছুটা মায়া হয়। কণ্ঠে কোমলতা নিয়ে বলে, আমি সরি। কেন? আমি আসলে তখন বুঝতে পারিনি, অনেক ব্যথা পেয়েছেন। চোখে চোখ রেখে অপলক ভাবে তাকিয়ে থাকে পরী। কিছু বলার আগেই হাতটা নিজের হাতের মধ্যে নেয় ইমন। অপর হাতে রাখা ঔষধটা বের করতেই টান দিয়ে হাত সরিয়ে নেয় পরী। কঠিন গলায় বলে, ঔষধ লাগবে না, আপনি চলে যান। কথাটা কোনো ভ্রুক্ষেপ করে না ইমন। জোর করে তাকে বসিয়ে হাতে ঔষধ লাগিয়ে দিতে থাকে। পরীর চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। মনে মনে বলে ওঠে, শুধু বাইরের ক্ষতটাই চোখে পড়লো তোমার? তোমার দেওয়া অবহেলা আর কষ্টগুলো যে আমার হৃদয়ের গভীর ক্ষত সৃষ্টি করেছে সেটাকে তুমি একবারও বোঝো না। ঔষধ লাগানো শেষে হাত টেনে কাছে নিয়ে আসে পরী। কিছু বলতে গিয়েও বলতে পারে না ইমন। খানিকক্ষণ তাকিয়ে থেকে চলে আসে নিজের রুমে। বিছানায় আজ শোয়া হয়ে অফিসের কিছু ফাইল হাতে নেয়, কিন্তু মনোযোগ বসাতে পারে না। বারবার মনে হতে থাকে পরীর কথাগুলো। বিড়বিড় করে বলে ওঠে, আমি কি পরির প্রতি দুর্বল হয়ে পড়ছি? সত্যি কি আমি তার মায়ায় জড়িয়ে যাচ্ছি? কি সব বিড়বিড় করছিস তুই? আচমকা কথাটা শুনে চোখ মেলে তাকিয়ে দেখে মা। মাথা চুলকে উত্তর দেয়,
কিছু না মা। তুমি এই সময়? ইমনের পাশে বিছানায় বসে রাবেয়া বলে, আর 3 দিন পর বর্ষার গায়ে হলুদ। রোজুগল কপালে তুলে ইমন অবাক ভঙ্গিমায় জিজ্ঞেস করে, এইসব কি বলছো? বিয়ের তো এখন 15 দিন বাকি। তোর বাবা চৌধুরী সাহেবের সাথে কথা বলে বিয়ের তারিখ এগিয়ে নিয়েছে। কিন্তু 3 দিনের মধ্যে বিয়ের এত সব জোগাড় যন্ত্র কিভাবে সম্ভব? গেস্টের লিস্ট করা, দাওয়াত দেওয়া, তার উপর আমার বাসে অনুষ্ঠান। এত কিছু তো 3 দিনে সম্ভব হবে না। তোর বাবা কি আমার কোনো কথা শুনে? তিনি আমাকে না জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। আমি ভয়ে আছি নীরুর সাথে তোর ব্যাপারটা নিয়ে, আর কথা না বললেই ভালো। ওসব কথা এখন বাদ দাও তোমা। আচ্ছা বাদ দিলাম, কিন্তু তুই তোর বাবাকে পরিয়ার তোর সম্পর্কের কথা বললে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। রাবেয়ার কথায় কিছুটা বিরক্ত হয়ে ইমন বলে, তুমি এখন যাও তো, আমাকে একটু একা থাকতে দাও এখানে। ছেলের কথায় উঠে বেরিয়ে যায় রুম থেকে। ইমন বিছানায় হেলান দিয়ে চোখটা বন্ধ করে ফেলে। বারবার মনে ভেসে আসতে থাকে পরীর কথাগুলো। রুমের বাম পাশে পর্দার ফাঁক দিয়ে আসা আলো চোখে পড়ে। ঘুম ভেঙে যায় ইমনের। চোখ মুছে হাত বাড়িয়ে বিছানার কোণায় রাখা ফোনটা হাতে নিয়ে দেখে 8টা বেজে গেছে। বিছানা থেকে উঠতেই নজর পড়ে টেবিলে রাখা চায়ের কাপটায়। পা ফেলে আস্তে আস্তে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। কিছুক্ষণ পর তোয়ালে হাতে বাইরে আসতেই আয়নার দিকে চোখ যায়। ভেজা চুলের শাড়ি পরে দাঁড়িয়ে আছে পরী। চুলের নিচে শাড়িটা পানি পরে খানিক ভিজে গেছে। আয়নায় পরীর মুখটা দেখে বুকটা থক করে ইমনের। কপালে শিশির বিন্দুর মতো জমে আছে পানি। ঢেউ খেলানো ভ্রু যুগলার গোলাপি ঠোঁট দুটো তোল পার করে তোলে বুকটা। মাতাল করা তার মায়া। মনে হচ্ছে এ যেন সত্যিই কোনো পরী। আয়নায় ইমনের চোখের দিকে তাকিয়ে খানিক লজ্জা পায় পরী। মাথাটা নিচু করে ঘুরে দাঁড়ায়। মাথা চুলকাতে থাকে ইমন। কি বলবে বুঝে উঠতে পারে না। মনে হচ্ছে সে যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছে। দুজনের নীরবতার মাঝে হঠাৎ আগমন ঘটে বর্ষার। কানে হাত দিয়ে বলে, সরি, আমি আসলে তোমাদের ডিস্টার্ব করতে চাইনি। আচমকাই বর্ষার কথা শুনে চোখের পলক ফেলে দৃষ্টি সরিয়ে নেয় ইমন। খানিকটা লজ্জা পেয়ে রুম থেকে বেরিয়ে যায় পরী। বর্ষা টিপ্পনি কেটে বলে, তাহলে এত দূর? মানে কি বলতে চাইছিস কি তুই এসব? এগিয়ে এসে বর্ষা বলে, আমার কাছে কিছু লুকিয়ে লাভ নেই ভাইয়া। তুমি যে ভাবিকে ভালোবাসো সেটা মুখে বলতেই তো পারো। শুধু শুধু বেচারিকে এত কষ্ট কেন দিচ্ছ? চোখ রাঙিয়ে ইমন বলে, আজে বাজে কথা না বলে জাগিয়ে নিজের কাজ কর। আমার তো কোনো কাজ নেই, সব কাজ তোমার। আমার বিয়ের সমস্ত দায়িত্ব তোমার ওপরে। নাস্তা করছে আব্বু। ইস, তো লজ্জা করে না নিজের বিয়ের কথা মুখে বলতে? এখানে লজ্জার কি আছে? বিয়ে তো করতেই হবে, তাই না? হয়েছে, আর বেশি পাকামো করতে হবে না। এখন বের হও আমার রুম থেকে। বর্ষা মুখে ভেঙচি কেটে বলে, আমার ঠেকা পড়েছে তোমার রুমে থাকতে। যার দিকে ড্যাপড্যাপ করে তাকিয়েছিলে তাকে নিয়ে রোম্যান্স করো। আমি আর তোমাদের ডিস্টার্ব করব না। তুই যাবি? ভেঙচি কেটে বেরিয়ে যায় বর্ষা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করে ব্রেকফাস্ট করতে নিচে চলে আসে ইমন। সবাই খেতে বসেছে। রাবেয়া প্লেটে খাবার দিতেই রকিবউদ্দিন ছেলের দিকে তাকিয়ে বলে, তোমার মায়ের থেকে নিশ্চয়ই শুনেছিস বৎসের বিয়ের ব্যাপারে? মাথা নিচু করে খাবার মুখে দিয়ে মাথা নাড়ায় ইমন। রকিবউদ্দিন তাকিয়ে বলে, আগামী 1 সপ্তাহে তোকে অফিস যেতে হবে না। আজ ডেকোরেশনের লোকজন আসবে বাসা সাজাতে। তুই তাদেরকে বাসা পুরোটা ঘুরিয়ে দেখাবি। আগামীকাল বিয়ের সমস্ত শপিং করতে হবে। ইনভাইটেশনের কার্ড ছাপানো হয়ে গেছে। 2 দিনের মধ্যে সবাইকে পৌঁছে দিয়ে আসবি। তাছাড়াও বিয়ের সমস্ত কাজ 3 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তোর একা একা অসুবিধা হলে পরি তোকে সাহায্য করবে। ঘাড় ঘুরিয়ে পরির দিকে তাকিয়ে রকিবউদ্দিন বলে, কি মা, পারবে না তুমি? কেন পারবো না? আমি সব সময় তার পাশে থেকে সাহায্য করব। তাহলে তো হয়েই গেল। তুমি ইমনের সাথে সাথে থেকে ওকে সব কাজে হেল্প করবে, আর আমি অফিসে যাচ্ছি তাহলে। কিন্তু বাবা, প্রজেক্টের ফাইলটা? ওটা ইমেইল করে আমাকে পাঠিয়ে দে, আমি অফিসে গিয়ে দেখে নেব। ড্রাইভারকে নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায় রকিবউদ্দিন।
ফাইলটা মেইল করে বাবার কাছে পাঠিয়ে দেয় ইমন। ল্যাপটপটা এক পাশে রাখতেই ফোন বেজে ওঠে। স্ক্রিনে নিরু নামটা দেখে ফোনটা হাত থেকে নামিয়ে রাখে। বেশ কয়েকবার কল করতে একরকম বিরক্ত হয়েই রিসিভ করে কলটা। ওপাশ থেকে শান্ত গলায় নিরু বলে, ফোন ধরতে এত দেরি হলো কেন? কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে ইমন বলে, কি জন্য ফোন করেছেন? তোমার ভয়েস শোনার জন্য। খুব ইচ্ছে করছিল তোমার সাথে কথা বলতে। ও, কথা বলা শেষ, এখন ফোন রাখছি। প্লিজ ইমন, 1 মিনিট কথা বলবো। জরুরি একটা কথা বলেই রেখে দিব, প্রমিস। বলুন, কি জরুরি কথা? তোমার আমার পরিবার যে আবার আমাদের বিয়ের কথা ভাবছে, এটা তুমি জানো? বিয়েটা আমার, এই সিদ্ধান্তটাও আমার। আমি ওকে বিয়ে করবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তাছাড়া আমি দ্বিতীয়বার কোনো স্বার্থপর সম্পর্কে জড়াতে চাই না, কারণ স্বার্থের কাছে আমার ভালোবাসাটা হারাতে চাই না। তুমি একটা ভুল ধারণা নিয়ে বাস করছো ইমন। আমি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসি। তখন হয়তো দারিদ্রতা আমাদের দূরে সরিয়ে দিয়েছিল, কিন্তু এখন তো সময় আমাদের আবার কাছে নিয়ে এসছে। আপনি সেদিনও ভুল ছিলেন আর আজও তাই আছেন। সেদিন দারিদ্রতা আমাদের দূরে সরিয়ে দেয়নি, বরং আপনার উচ্চাকাঙ্ক্ষার বিলাসী জীবনযাপন দূরে সরিয়ে দিয়েছে আমাদের। আপনার চাহিদা মতো ঘুরতে নিয়ে যাওয়া, শপিং করা, টাকা পয়সা খরচ করা তখন সম্ভব হতো না। তাই আমার ভালোবাসা আপনার কাছে মূল্যহীন হয়ে গিয়েছিল। আমি মানছি আমি ভুল ছিলাম, কিন্তু এখন আমি পুরোপুরি ভাবে পরিবর্তন হয়ে গেছি। বিশ্বাস করো ইমন, তোমাকে হারিয়ে আমি বুঝতে পেরেছি আমার জীবনে তুমি কতটা মূল্যবান ছিলে। প্লিজ ইমন, আমাকে একটাবার মাফ করে দাও। আমাকে আবার তোমার বুকে ঠাঁই দাও। কথা দিচ্ছি আর কখনো তোমায় ছেড়ে যাব না। কান থেকে ফোনটা নামিয়ে ফেলে ইমন। হাত থেকে ছুঁড়ে মারে বিছানায়। চোখটা বন্ধ করে আঙুল চেপে ধরে কপালে। নিরুর বলা কথাগুলো আঘাত করতে থাকে পুরনো স্মৃতিগুলোতে। আচমকায় কারোর উপস্থিতি টের পেয়ে চোখ মেলে তাকায়। হাতে কফি নিয়ে দাঁড়িয়ে আছে পরি। খানিকটা ভয়ে ভয়ে বলে, মা বললো তাই। হাত বাড়িয়ে কফির মগটা হাতে নেয় ইমন। কিছুটা ধমকের সুরে বলে ওঠে, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আমতা আমতা করে পরি বলে, না, মানে যাচ্ছি। আমি কি আপনাকে যেতে বলেছি? খানিকটা অবাক হয়ে পরি বলে, তাহলে? চুপচাপ এখানে বসে থাকেন। রাগী চোখে তাকায় ইমন। কড়া গলায় বলে, এই মেয়ে এত প্রশ্ন করো কেন? চুপচাপ বসতে বলেছি না? ভয়ে ভয়ে ইমনের সামনে সোফায় গিয়ে বসে। মাথাটা নিচু করে থাকে। ইমনকে এখন বাঘ ভাল্লুকের চেয়েও বেশি ভয় লাগছে পরের। মনে মনে বলে ওঠে, এত রাগ কেন এই লোকটার? সবসময় মেজাজ নিয়ে থাকে। একটু ভালোভাবে কথা বললে কি হয়? কি হলো, চুপ করে আছেন কেন? আচমকা ইমনের কথা শুনে হক চকিয়ে ওঠে। তোতলানো সুরে উত্তর দেয়, কই না তো। বাইরের লোকের সাথে তো হেসে হেসে কথা বলেন, আর আমার সামনে আসলে মুখে তালা পড়ে যায়। বিড়বিড় করে বলে, আপনিও তো বাইরের সবার সাথে কত হেসে হেসে কথা বলেন, আর আমার বেলায় রাগ দেখান। কিছু বললে? আমার কাজ আছে, যেতে হবে। আমি কি আপনাকে আটকিয়ে রেখেছি? কিছুটা মন খারাপ করে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বাইরে যেতে থাকে পরি। হঠাৎ একটা প্রচন্ড শব্দে চমকে উঠে শক্ত করে জড়িয়ে ধরে ইমনকে। 2 হাতে শার্টটা চেপে ধরে। কিছুক্ষণ পর বুঝতে পেরে ছেড়ে দেয় ইমনকে। লজ্জা আর ভয় নিচু করে ফেলে মাথাটা। মুচকি হেসে ইমন বলে, বাইরে কোথাও গাড়ি চাকা হয়তো ফেটেছে, এত ভয় পাওয়ার কিছু নেই। কথাটা বলেই বাইরে বেরিয়ে যায় ইমন। পরি সেখানেই ঠায় হয়ে দাঁড়িয়ে থাকে। অবাক হয়ে ভাবতে থাকে, জড়িয়ে ধরাতেও ইমন কিছু বলল না, ইভেন সামান্য রাগও দেখালো না। কিন্তু কেন? পরক্ষণেই তার মনে হয় সে তো দরজার কাছে ছিল, তাহলে বিছানার কাছে কখন আসলো? ভালো করে লক্ষ্য করতে দেখতে পায় সে এখনো দরজার কাছেই দাঁড়িয়ে আছে। তার মানে ইমন বিছানা থেকে উঠে তার কাছে এসেছে। কপালটা ভাঁজ করে কৌতূহলী হয়ে ভাবতে থাকে পরি। ড্রয়িং রুমে এসে বসতেই বর্ষা এসে পাশে বসে। আড্ডা দিতে থাকে দুজন মিলে। দেখতে দেখতে অনিয়ন্ত্রিত সময়ের প্রবাহে পার হয়ে যায় 2টা দিন। আর একদিন পর বর্ষার বিয়ে, অর্থাৎ আগামীকাল গায়ে হলুদের অনুষ্ঠান। সারাদিন কাজের ব্যস্ততায় দম ফেলার সময় হয়নি ইমনের। বাসা ভর্তি আত্মীয় স্বজন, হই হুল্লোড় আর চেঁচামেচিতে ভরে আছে। এত চেঁচামেচি সহ্য হয় না তার। মাথাটা হালকা ব্যথা করছে। ড্রয়ার থেকে একটা ঔষধ খেয়ে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে থাকে। লোকের চেঁচামেচির সাথে দরজা ধাক্কানোর আওয়াজে ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 10টা বেজে গেছে। গত 2 দিন কাজের চাপে ঠিকমতো ঘুমাতে পারেনি।
আজ দেরিতে ঘুম ভাঙায় ধরফর করে উঠে দরজা খুলে দেয়। ব্যস্ত ভঙ্গিতে ভেতরে প্রবেশ করতে পরি বলে, সে কখন থেকে ডাকছি, দরজা খুলছিলে না কেন? ঘুমিয়ে থাকলে কিভাবে দরজা খুলব? কি, আপনি এইমাত্র ঘুম থেকে উঠলেন? বাবা জানলে তো আপনার খবর আছে। ঠিক আছে, আপনি এখন যান। একটু তাড়াতাড়ি নিচে আসেন, অনেক কাজ পড়ে আছে। আপনি যান, আমি আসছি।